সুতরাং আমি মনে করি হ্যাঁ, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে, আপনারা সেটা নিজেরা বসে দেখে নিন। ইন্টারন্যাশনাল ফোরামে অনেক ফোরাম আছে, কিন্তু নেগোসিয়েশনটা বন্ধ করে দেওয়া ঠিক নয়। দুই দেশ একে অপরের সাথে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক। দিস ওয়াজ মাই নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি মাস্ট মেক এ স্টেটমেন্ট ইন দ্য হাউস when parliament is in session to clarify the latest situation and update। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তো আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার ওড়িশাও রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, কোনো বিভেদ নয়, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চান তিনি। আমরা সবাইকে খুব ভালোবাসি, কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন, অন্তত বাংলাদেশও ভালো থাক, ইন্ডিয়াও ভালো থাক। কি দিদি কি বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ক্ষমা চাইল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মমতা ব্যানার্জি বলেছে, তিনি যেই কিছুদিন আগে বলছিল বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার ভারত থেকে, সেটা বলা তার উচিত হয়নি এবং বাংলাদেশে যা হচ্ছে তাদের নিজেদের বিষয়, সেটা নিয়ে আমাদের নাক গলানোর কিছু নাই। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে মমতা ব্যানার্জি বলেছে এটা তারা নিজেরাই সমাধান করলে ভালো হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হঠাৎ করে কেন এত নমনীয় কিংবা ভদ্রভাবে কথা বলছে মমতা ব্যানার্জি? কয়েকদিন আগেই তো গলা ফাটিয়ে চেঁচিয়ে হুঙ্কার দিয়েছিল বাংলাদেশকে দেখে নেবে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, মোদির দৃষ্টি আকর্ষণ করেছিল যেন সেনাবাহিনী পাঠানো হয় ভারত থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে কেন হঠাৎ এরকম মমতার গলায় নরম সুর? মমতার গলার সুর কেন নরম হলো? কি ঘটেছে? প্রফেসর ইউনূস সাধারণ কোনো মানুষ নয়, তিনি ঠান্ডা মাথার খেলোয়াড়। মমতা ব্যানার্জি বুঝে গেছে বাংলাদেশের সঙ্গে লাগতে গেলে পরিস্থিতি ভালো হবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে ক্ষমা চেয়ে কী বলল মমতা ব্যানার্জি নরম সুরে বাংলাদেশ ইস্যুতে, এবারে আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। সুতরাং আমি মনে করি হ্যাঁ, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ইন্টারনাল প্রবলেম হয়েছে, আপনারা সেটা নিজেরা বসে দেখে নিন। ইন্টারন্যাশনাল ফোরামে অনেক ফোরাম আছে, কিন্তু নেগোসিয়েশনটা বন্ধ করে দেওয়া ঠিক নয়। দুই দেশ একে অপরের সাথে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক। দিস ওয়াজ মাই নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি মাস্ট মেক এ স্টেটমেন্ট ইন দ্য হাউস when parliament is in session to clarify the latest situation and update। আমাদের সকলের জানবার জন্য, বাংলার জানবার জন্য। আগে নিয়ম ছিল পার্লামেন্ট চলাকালীন যদি কোথাও কোনো ঘটনা ঘটতো, এমনকি প্রাইম মিনিস্টাররা বিদেশেও যেতেন, তারা এসে কিন্তু পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিতেন। আমি দেখলাম না তো এতদিন ধরে পার্লামেন্ট চলছে, এটার উপরে কোনো স্টেটমেন্ট দিতে। এটা উচিত ছিল ডিটেলসটা জানানো, তাহলে আমরা জানতে পারতাম। তৃতীয়ত হচ্ছে যে হ্যাঁ, আমি কেন পিস কিপিংয়ের কথা বলেছি? আমি বলেছি এই কারণে, যখনই কোনো দেশে কোনো অস্থিরতা হয় বা শান্তি বিঘ্নিত হয়, তখন ইউনাইটেড নেশনসের নিজস্ব একটা পিস কিপিং ফোর্স থাকে, যে ফোর্সে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক থাকে, তাদের বলা হয় পিস কিপিং ফোর্স। শ্রীলঙ্কাতেও যখন গণ্ডগোল হয়েছিল তখন পিস কিপিং ফোর্স এসেছিল। কাজে ইন্ডিয়ার সাথে যদি একান্তই সম্পর্ক খুবই ডিটেরিয়েট করে থাকে, তাহলে ইন্ডিয়া সেক্ষেত্রে ইউএনকে বলতে পারে যে তোমাদের পিস কিপিং ফোর্সকে পাঠাও, অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় সেটা দেখা উচিত, দেখুক। কারণ এটা আপনাদের মনে রাখতে হবে, এইটা যদি মনে করে কেউ সব বাংলাদেশি মানে ওপার বাংলা, তা নয়। ইউনাইটেড ইন্ডিয়াতে ইন্ডিয়া একটাই ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত একটাই ছিল। দেশ ভাগের পর বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়ে গেল, পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়ে গেল, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র হয়ে গেল।
কিন্তু আপনারা তো জানেন অনেক বাবা আছে তার বাড়ি ওখানে, আবার বিয়ে করেছে তার বাড়ি এখানে মা। অনেক ছেলেরা আছে ওখানে ছেলে থাকে, এখানে মেয়ে থাকে যার সাথে বিয়ে হয়েছে। এগুলো একটা বড় প্রবলেম। খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক আদান প্রদান থেকে শুরু করে সব কিছু কিন্তু মনে রাখবেন, যেহেতু বাংলাদেশের ভাষাটার আমাদের ভাষাটা এক, সংস্কৃতিটা এক, এবং ওখানে বিজনেসম্যানও অনেক আছেন যারা বিজনেস করেন, এপার বাংলা থেকে ওপার বাংলা, ওপার বাংলা থেকে এপার বাংলা। অফকোর্স দেয়ার ইজ এ জিওগ্রাফিক বাউন্ডারি, কিন্তু আমাদের হৃদয়ের কোনো বাউন্ডারি নেই। আমাদের মনটা কিন্তু একেবারে খোলা এবং ওপেন। আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি। কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন, অন্তত বাংলাদেশও ভালো থাক, ইন্ডিয়াও ভালো থাক, আমাদের বর্ডার নেপালও ভালো থাক, আমাদের বর্ডার ভুটানের প্রাইম মিনিস্টার আমার বিজিবিএসে আসছেন, আপনারা জানেন। টোপগে তিনি নিজে প্রাইম মিনিস্টার ছিলেন যখন আমরা ভুটানে গিয়েছিলাম। ইয়েস, তিনি নিজের গাড়ি চালিয়ে আমাকে হোটেলে পৌঁছে দিয়েছিলেন। কাজে উনি যখন আবার জিতলেন এবারে, আমি নিজে ওনাকে ফোন করে কনগ্রাচুলেট করলাম। আর ভুটান হচ্ছে ঠিক আমার জয়গাঁওয়ের পাশে, আলিপুরদুয়ারে, এত কাছাকাছি, এত সুন্দর রিলেশন। সুতরাং নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশের পাশে মায়ানমার, ইন্ডিয়া, বেঙ্গলটা হচ্ছে গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন অ্যান্ড গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া। এবং বাংলা হচ্ছে বর্ডার অফ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ইউপি অ্যান্ড সো মেনি। না, ঠিকই, আপনি ঠিকই বলছেন। দেখুন, বাংলাদেশে কিছু ঘটলে তার সব থেকে বড় আঁচ পশ্চিমবঙ্গের উপরে এসে পড়বে, কারণ সব থেকে বড় স্থল বর্ডার, আপনি যদি কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা জানেন, পুরোটাই বাংলাদেশের বর্ডার রয়েছে। আর এটাও ঠিক, সাথে সাথে বাংলাদেশের আজ যদি কেউ এখানে নিয়ে এসে আগুন লাগায়, তাহলে কিন্তু আগুনটা বিহার ইউপিতেও বাদ যাবে না। তার কারণ হচ্ছে এই কারণে, যেহেতু আমরা পরস্পরের সাথে জড়িত, আমাদের বর্ডার সবারই এক। একদম, আমি চাই না এটা হোক। একদম। আপনি যে প্রশ্নটা করলেন, যে আপনি এই যে ফরেন পলিসি, ধরুন একটা সময় আমাদের যে আশপাশের মিত্র ছিল, আজকে শ্রীলঙ্কা সাথে আমাদের মিত্রতা কমে গেছে, আজকে নেপাল হাত থেকে বেরিয়ে গেছে, বাংলাদেশ, মায়ানমার, যত আমাদের পড়োশি দেশ, এমনকি ভুটানও সেই একই অবস্থা। কোথাও ফরেন পলিসিতে খামতি আপনি দেখতে পাচ্ছেন? আমার মনের মধ্যে অনেক কিছু থাকলেও আমি এটা পাবলিকলি বলবো না, তার কারণ যেহেতু আমার দেশ। বাংলাদেশে একটা নেতৃত্বহীন অবস্থা তৈরি হয়েছে এবং বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার, ওড়িশাও রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর সোজা সাপটা অনুষ্ঠানে গত শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মাৎস্য ন্যায় কথাটা আমরা পড়েছি, যখন বড় মাছ ছোট মাছকে গিলে খায়, এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশে, একটা লিডারলেস পরিস্থিতির মতো হয়ে গেছে, সেজন্যই প্রবলেমটা হচ্ছে। কিন্তু আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে, আমি চাই তারা বিচার পাক। এটা কোনো কাস্ট করে না, এটা কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায় আর এক শ্রেণীর মাফিয়ারা যখন সুযোগটা পেয়ে যায়, তখন এসব ঘটনা ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার, ওড়িশাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্তে যদি কেউ আগুন লাগায়, তবে বিহার, ওড়িশাও রক্ষা পাবে না। আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বসবাস করুক। ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সবাই শান্তিতে থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই। বাংলাদেশে রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, প্রতিশোধ নেয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক।
ভারতের প্রতিবেশী দেশে অস্থিরতা কি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে? এ প্রশ্নের জবাবে মমতা বলেন, আমি দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলি না, এটা আমার ভারত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর আগে গত সপ্তাহের শুরুতে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর এবং নির্যাতিত ভারতীয়দের সরিয়ে নেয়ার দাবি করেছিলেন। বিধানসভায় দাঁড়িয়ে সম্প্রতি বাংলাদেশকে হেয় করে বক্তব্য রেখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে শান্তিরক্ষী মোতায়েনের আর্জি জানান। কোনো প্রমাণ ছাড়াই এমন বক্তব্যে নিজ দেশের পাশাপাশি অন্যান্য মহলেও চলছে সমালোচনা। এমনকি কংগ্রেস নেতা শশী থারুরও বলেন, শান্তিরক্ষী কখন কোথায় মোতায়েন করতে হয় সে বিষয়ে হয়তো মমতার ধারণা নেই। ঘরে বাইরে তোপের মুখে সুর নরম করতে বাধ্য হলেন মমতা। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এ দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। প্রশ্নের উত্তর কিছুটা অন্যদিকে ঘুরিয়ে মমতা বলেন, কোনো বিভেদ নয়, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চান তিনি। আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি, কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন, অন্তত বাংলাদেশও ভালো থাক, ইন্ডিয়াও ভালো থাক। তবে মোদী সরকারকে সতর্ক করে তিনি বলেছেন, বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে পশ্চিমবঙ্গ তো বটেই, সংকটে পড়বে বিহার, উড়িষ্যাও। বাংলাদেশের রাত যদি কেউ এখানে নিয়ে এসে আগুন লাগায়, তাহলে কিন্তু আগুনটা বিহার ইউপিতেও বাদ যাবে না। তার কারণ হচ্ছে এই কারণে, যেহেতু আমরা পরস্পরের সাথে জড়িত, আমাদের বর্ডার সবারই এক। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোদী সরকারের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক তো হচ্ছেই না, বরং আরও অবনতির দিকে। কি দিদি, কি বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন না? আপনি তো বড় কোলা করে বলে আসছেন যে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই, আমাদের আবেদন করা উচিত শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। দিদি, তুমি তো শুভেন্দুর কথায় লাফালাফি করছিলা। যদিও তোমাদের পররাষ্ট্রনীতি এক, তোমাকে পছন্দ করতাম ব্যক্তিগতভাবে, তোমাকে পছন্দ করতাম কারণ বাংলাদেশের মানুষের প্রতি, ইসলাম ধর্মের মানুষের প্রতি তোমার একটু টান আছে, এই জন্য তোমার পছন্দ করতাম। কিন্তু দিদি, তুমি যে সিদ্ধান্ত নিছো, যে বলে আসছিলা যে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, অনেক ধরনের কথা বলে আসছিলা। যাই হোক, তুমি তো পররাষ্ট্রনীতি তো ইন্ডিয়ার এক, সেম পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওরা সবাই এক হয়ে যায়। তো সবাই যেহেতু বসে প্ল্যান করছিলা যে বাংলাদেশের পক্ষে কথা বলা যাবে না, তখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছো। কিন্তু তোমার এই কথা বলাকে শুভেন্দু কিন্তু পুজো করছে। শুভেন্দু পুজো কিভাবে করছে? কারণ শুভেন্দুর প্ল্যান ছিল এইটা, যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের একটা করে দেবো, যেহেতু হিন্দুদের ভোট বেশি, একটা ঝামেলা বাংলাদেশে হিন্দুদের জন্য কান্নাকাটি করব, আর পশ্চিমবঙ্গের হিন্দুদের ভোট আমি পেয়ে যাব। এই হলো শুভেন্দুর প্ল্যান ছিল। বুঝতে পারছেন দিদি? তা দিদি, তুমি মনে হয় বুঝতে পারছো, এই জন্য এখন বলতেছো যে সীমান্তে আগুন জ্বললে ইন্ডিয়ার অনেক জায়গাতে আগুন ছড়িয়ে পড়বে। এখন বুঝতে পারছো। তোমার উচিত, প্রতিবেশী দেশ, তুমি তো ভালো করে জানো দিদি, যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত না, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত না। তোমার পশ্চিমবঙ্গে যদি আন্দোলন করে, সেটা আমাদের কি আসা যায় দিদি? এই যে তোমার মনে করো যে কলকাতায় ট্যুরিজম সেক্টরের লোক যাচ্ছে না, তারপরে জিনিসপত্র আনতেছে না, ডাক চিকিৎসা নিতে যাচ্ছে না, লসটা কার হচ্ছে দিদি? একটু মিলাই দেখবা দিদি, লসটা কার হইতেছে? লসটা কিন্তু দিন শেষে তোমার রাজ্যেরই হইতেছে, তোমারই হইতেছে। বুঝতে পারছো? তা তুমি কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিলা ময়ূকের মতো পাগলের মাথা মোটার জন্য, মোদির মতো মাথা মোটার জন্য, যে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠাও, কোনো কিছু না জেনেই না বুঝেই। হ্যাঁ, বাংলাদেশের মানুষ, এই দিদি তোমার প্রতি খুব ভালোবাসা ছিল বাংলাদেশের মানুষ তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি মোদির চাইলে পরে তুমি টোটালি সে ভালোবাসার জায়গা থেকে চলে গেছো। নাই, তোমার মোদি কিন্তু ইউজ করছে এই জায়গাতে, মোদি ইউজ করে তোমাকে পচাই দিছে। আর শুভেন্দু তো মাথা মোটা, ও তো চাইবে ওর ভোট পাওয়ার জন্য। ও নিজে গরুর মাংস খায়, ভাইরাল হয়েছে দেখেন না, 3 বাটি গরুর মাংস খায়, আর মুসলমানের হিন্দুদের পক্ষে কথা বলে। নিজে মার মাংস খেয়ে আসে, আর টিফিন বাটিতে করে নিয়ে যায়, হ্যাঁ, এবার হিন্দুদের পক্ষে কথা বলে। দিদিও একটা ট্যাপে পড়ে গেছিল, শুভেন্দুর ট্যাপে। যাই হোক, দিদি অবশেষে বুঝতে পারছে, সব কিছু তলিয়ে যাওয়ার আগে দিদি বুঝতে পারছে যে না, এই সিদ্ধান্ত তো ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কারণ যদি বাংলাদেশিরা যদি পশ্চিমবঙ্গে না আসে, কলকাতা যদি চিকিৎসা নিতে না যায়, যদি ঘুরতে না যায়, তাহলে তো এই
পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হয়ে যাবে। দিদি বুঝতে পারছে, বুঝতে পেরে দিদি কথা বলছে সীমান্তে আগুন জ্বললে এটা এদিকেও ছড়াই পড়বে। শান্তিরক্ষা বাহিনী পাঠাবেন না দিদি? পাঠান, আমরা খুব অশান্তিতে আছি, দিনভর হিন্দুরা কান্নাকাটি করতেছে, পাঠান, একটু পাঠান, আমরা দেখি শান্তিরক্ষা বাহিনী আসুক। দেশ ভারতের সঙ্গে গত 1 মাস ধরে আমাদের প্রায় যুদ্ধাবস্থা চলছে এবং সাম্প্রতিক সময়ে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সীমান্তে এবং সীমান্তের উপরে কিংবা এরপরে, এটি আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি কিংবা সমসাময়িক গত 100 বছরের ইতিহাসে কখনো শুনিনি। ভারতের প্রথম একেবারে টপ যিনি রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি থেকে শুরু করে আগরতলা সীমান্তের একজন সাধারণ নাগরিক, সবাই মিলে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ইউনূস সরকারকে অপদস্থ করতে, বাংলাদেশকে অপদস্থ করতে এমন সব প্রচারণা চালাচ্ছে দেশে এবং দেশের বাইরে, এবং এমন সব কথাবার্তা বলছে মনে হচ্ছে যে আজই তারা বাংলাদেশ দখল করে নিয়ে যাবে এবং বাংলাদেশকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এখন তারা তাদের যে আচরণ, সে আচরণে মনে হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি পুরো বাংলাদেশ দখল করবে, নাকি চট্টগ্রাম দখল করবে, নাকি দিনাজপুরের যে শিলিগুড়ি করিডোর সেটি দখল করবে, নাকি যে ফেনীতে আমাদের যে চিকেন নেক রয়েছে সেই চিকেন নেক বরাবর পুরো চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দিয়ে ওটাকে নিয়ে আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলবে, জুমল্যান্ড। সেই অনুযায়ী তাদের সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক কর্তারা কথা বলছেন, আমলারা কথা বলছেন, তারপর রাজনীতিবিদরা কথা বলছেন, সাধারণ জনগণ কথা বলছেন, আর মিডিয়াগুলো একেবারে পাগলা প্রাণীর মতো, যেন তারা পাগল হয়ে গেছে, সেই পাগলা প্রাণীর মতো তারা আচরণ করছে। তো এর প্রেক্ষিতে বাংলাদেশ তারা যেভাবে আশা করেছে যে ভয় পাবে, তারপর আত্মসমর্পণ করবে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে ওরকম এখনো পর্যন্ত দেখা যায়নি। পর্দার আড়ালে কি হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু বাস্তবে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ধীর থেকেছেন, স্থির থেকেছেন, কথা খুব কম বলেছেন এবং যতটুকু কথা বলেছেন তিনি খুব পরিশীলিত ভাষায় বলার চেষ্টা করেছেন যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, বাট সমতার ভিত্তিতে। আর তার যারা মাউথ মানে মুখ হিসেবে পরিচিত বা মাউথ পিস হিসেবে যারা পরিচিত, উপদেষ্টা আমলা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা খুব কঠোর ভাষায় বলেছেন। একজন উপদেষ্টাতে বলেছেন যে একেবারে এই যে প্রচারণা যখন শুরু হবে, এটা তো গোয়েন্দা লেভেলে 1 মাসেরও আগে, এই যে যুদ্ধটা, বাক যুদ্ধটা যে শুরু হয়েছে তারও আগে একজন উপদেষ্টা তিনি স্ট্যাটাস দিয়ে বলে ফেললেন যে যুদ্ধটা যখন অনিবার্য তখন যুদ্ধ করতে হবে। তখন আমরা তার সেইটা দেখে মনে করেছিলাম যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন, বা প্রতি বিপ্লব যারা বাংলাদেশের মধ্যে ঘটাতে চাচ্ছে, সরকারকে যারা বিব্রত করতে চাচ্ছে, তিনি হয়তো তাদের বিরুদ্ধে বলেছেন। কিন্তু ঘটনা পরিক্রমায় এখন মনে হলো যে তিনি আগে থেকে জানতেন যে ভারত এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবে এবং তার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে। তো ভারতের পক্ষ থেকে যা কিছুই করা হয়েছে ওটা ভারতের জন্য বুমেরাং হয়েছে, ভারতের মধ্যে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং একই সঙ্গে বহির্বিশ্বে। বিশেষ করে বাংলাদেশ হাইকমিশন কলকাতা এবং আগরতলাতে ভারতের উগ্র হিন্দুরা যে আক্রমণ চালিয়েছে, এটা দেশ বিদেশে ভীষণভাবে নিন্দিত হয়েছে। দ্বিতীয়ত বাংলাদেশে তারা যেভাবে ভিসা বন্ধ করে দিয়েছে, তার কাউন্টারে বাংলাদেশও ভারতের যে কলকাতা থেকে যারা আসবে বাংলাদেশে সেখানে ভিসা সীমিত করে দিয়েছে। এটা ভারত কখনো স্বপ্নেও কল্পনা করেনি বাংলাদেশ এরকম একটা ভূমিকা নিতে পারে। এরপর যেটি হয়েছে সেটি হলো তারা একেবারে এত ছোট মন মানসিকতার এবং এত অল্প চিন্তার ভারতের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সাংবাদিক, তারা যখন মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলে যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেবো না, আরে বাবা পেঁয়াজকে আমরা মাগনা আনি কিনা, তোমরা যদি বরং এটা একটা পচনশীল দ্রব্য খুব দ্রুত বাংলাদেশে আসে, 6-7 দিনের মধ্যে চলে আসে একেবারে ক্ষেত থেকে, এই 6-7 দিনের মধ্যে যদি বাংলাদেশ না হয় তাদের অন্য দেশে এক্সপোর্ট করতে হয়, তাহলে তাদেরকে রেফ্রিজারেশনে যেতে হবে, রিফার কন্টেনারে করে বা জাহাজে করে তাকে এই পেঁয়াজ রপ্তানি করতে হবে। আমরা যেমন ফল ফলাদি মিশর থেকে আনি, তো রেফ্রিজারেটরে করে আনি, তো একটা কন্টেনারের ভাড়া যদি $800 হয়, $800 হয় ধরুন, বা 1 লাখ টাকা হয়, তো ওটিকে যখন আমরা রিফার কন্টেনারে আনি তখন সেটা ভাড়া হয়ে যায় 6 লাখ টাকা, মানে মিনিমাম নর্মালের চেয়ে 6-7 গুণ বেশি ভাড়া দিতে হয়। ফলে পণ্যমূল্য আপনি দেখেন যে দক্ষিণ আফ্রিকা থেকে যে কমলাগুলো আসছে এগুলো 250 টাকা থেকে 300 টাকা করে পার কেজি আপনাকে কিনতে হচ্ছে। কিন্তু এটা যদি আপনি দক্ষিণ আফ্রিকা থেকে কিনেন, আপনি দেখবেন যে
হায়েস্ট 20 থেকে 25 টাকা করে পার কিলো সেখানে বিক্রি হচ্ছে। মিশরও তদ্রুপ, আমরা রিফার কন্টেনার করে আনতেছি। আবার আমরা আদা, রসুন, পেঁয়াজ আমরা যদি চীন থেকে আনি আমাদেরকে রিফার কন্টেনারে করে আনতে হয়। এর কারণ হলো এখানে খরচ একটু বেড়ে যায়। তো ভারতের ক্ষেত্রেও যেটা হচ্ছে সেটা হলো এখানে মানে ডবল, অর্থাৎ তাদের যদি ইংল্যান্ডে এই পণ্য এক্সপোর্ট করতে হয়, কিন্তু ইংল্যান্ডে তো তারা পারবে না, কারণ ইংল্যান্ডে সেখানে তারা চীন থেকে নিচ্ছে। তো চীনও রিফার কন্টেনার করে পাঠাচ্ছে, ভারতে রিফার কন্টেনার করে পাঠাচ্ছে। তারপরে আমেরিকাও চীন থেকে আনছে রিফার কন্টেনারে, ভারতের রিফার কন্টেনারে। তো ভারতের যে পেঁয়াজ, আদা, রসুন এইগুলোর যে মান এবং এখানে যে উৎপাদন ব্যয় এবং ভাড়া, তার সঙ্গে চীনের ভাড়া অ্যাটলিস্ট 25% কম। ফলে ইউরোপের মার্কেট তারা ধরতে পারবে না। তাদেরকে ইউরোপের মার্কেট যদি ধরতে হয় তাহলে ওই চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আর যদি উইদাউট রিফার নর্মালভাবে তারা এক্সপোর্ট করে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তাহলে তারা এই প্রতিবেশী রাষ্ট্র, সীমান্তবর্তী রাষ্ট্র, যেখানে 3 থেকে 4 দিনের মধ্যে তারা মাল পৌঁছে দিতে পারে। তো এই ভারতীয় পেঁয়াজ যদি আমরা আমদানি না করি তাহলে তারা এই মাল খেতে হবে অথবা ফেলে দিতে হবে, অথবা তাদেরকে রিফার কন্টেনার করে অ্যাটলিস্ট বর্তমানে তারা যে মূল্যে বিক্রি করছে তার চেয়ে 25% to 50% অর্ধেক মূল্যে বিক্রি করে রিফার কন্টেনার করে ইউরোপে বিক্রি করতে হবে, এবং তাও শিওর না। এ কারণ হলো যে চায়নাতে ইউরোপের মানুষ কাজকর্ম অত ঝামেলা যেতে চায় না। আমরা যেমন দেশি পেঁয়াজ চাই, ছোট ছোট গুটি গুটি পেঁয়াজ চাই, কিন্তু ইউরোপে সে চিন্তা করে যে একটা পেঁয়াজে যদি আধা কেজি হয়ে যায়, তো ওই একটা পেঁয়াজ দিয়েই সে দেখা গেল সব কাজ করে ফেললো, এই সময় তাদের নেই। তো আমরা যে ধরনের পেঁয়াজ উৎপন্ন করার ক্ষমতা ভারতের নেই। ভারতের পেঁয়াজ আমাদের দেশের মতোই, দেশি পেঁয়াজ একটু বড় হয় ক্ষেত্র বিশেষে, এটা 60 to 70% হায়ার। তো কাজেই সেই পেঁয়াজগুলো আমরা এনে মূলত ভারতকে রক্ষা করি, কাঁচামরিচ এনে রক্ষা করি। কিন্তু ভারত এটাকে বলে যায় আমরা তোমাদের পেঁয়াজ না দিলে খাবে কি, চিনি না দিলে খাবে কি, তুলা না দিলে খাবে কি। আমরা ভারত থেকে তুলা আনি, কিন্তু তুলার মান খুবই খারাপ, খুবই খারাপ। এবং এই খারাপ তুলার কারণে আমরা ফ্যাব্রিকে উন্নয়ন করতে পারি না। কিন্তু আমরা তুলা যদি মধ্যপ্রাচ্য থেকে, এই থেকে মানে রাশিয়া থেকে তুলা আনি, সবচেয়ে ভালো তুলা, তারপরে তার চেয়ে ভালো তুলা ইজিপ্টে, তারপরে পাকিস্তানি কটন, আনবিলিভেবল, পাকিস্তান ওয়ান দ্য ফাইনেস্ট কটন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু ভারতের সেটা হয়তো 25% দাম বেশি যাবে। কিন্তু সমস্যাটা, লাভটা যেটা হবে যে ওই যে মার্কেটটা তৈরি হবে, কটনের যে মার্কেটটা বাংলাদেশে তৈরি হবে, ফলে আমাদের হাই ভ্যালু প্রোডাক্টে চলে যাবে। ইজিপশিয়ান কটনের থেকে তৈরি করা যায় সুতা, এবং সুতা থেকে যে ফ্যাব্রিকগুলো, এগুলোর ভ্যালু অ্যাড হবে অ্যাটলিস্ট 50%। মানে আমরা কটনে 25% টাকা বেশি দিলাম, কিন্তু এটা দ্বারা যে আমরা ফিনিশড প্রোডাক্ট, সেটা ইয়ার্ন বলি কিংবা ফ্যাব্রিক বলি, সেটার ভ্যালু হয়ে যাবে ডবল। কিন্তু প্রথম 6 থেকে 7 মাস কষ্ট হবে। এরপরে দেখবেন যে ভারতীয় কোনো জিনিসই আমাদের দেশে আসবে না, একেবারে আসবে না। ভারত আজীবনের জন্য কিন্তু বিপদে পড়ে যাবে, এবং এটা শুরু হয়েছে। এখন আমরা পাকিস্তান থেকে আনছি, চীন থেকে আনার জন্য এই যে ভারতের প্রবলেমটাই আমাদের ব্যবসায়ীরা দাম বেড়ে যাবে, কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আলটিমেটলি আমদানি শুরু হয়ে গেছে। এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সরাসরি জাহাজ যোগাযোগ, এটা ভারতের মাথা খারাপ করে দিয়েছে, একেবারে মাথা খারাপ করে দিয়েছে। এর কারণ হলো এই জাতিটা এমন একটা ব্যাপার, তারা যে চাণক্য নীতিতে চলে। তো চাণক্য নীতির মূল ব্যাপার হলো যে যুদ্ধ নয়, সরাসরি যুদ্ধ নয়, যুদ্ধের ভয় দেখানো। তাদের প্রথম হলো হুমকি ধামকি দাও, যুদ্ধের ভয় দেখাও। তারপরে যদি তারা ভয় না পায়, তখন এই বেঈমান মুনাফিক তৈরি করে বিভিন্ন জায়গাতে দালাল তৈরি করে টাকা পয়সা দাও। তৃতীয় হলো দূর থেকে হুম্বিতম্বি দেখাও, যে আমি এখনই মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো। তো এই 3টে জিনিসই কিন্তু তারা আলটিমেটলি করে ফেলেছে বাংলাদেশের সঙ্গে গত এই 1-1.5 মাসে। আর চতুর্থ যে জিনিসটা, যদি এই জায়গাতে ব্যর্থ হও, তাহলে তুমি তাদের সঙ্গে সন্ধি করো। এবং ভারত এখন সেই সন্ধির পর্যায়ে এসে গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন সন্ধি করার জন্য। এখানে চাণক্য নীতির আর একটা বৈশিষ্ট্য হলো যে রাষ্ট্রের তোমার যে প্রতিবেশী রাষ্ট্র, সে কখনো তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু, জবন রাষ্ট্র। তো কাজেই বাংলাদেশকে ভারত বা দিল্লি শত্রু রাষ্ট্র মনে করে। তো শত্রু রাষ্ট্র মনে করে এই যে তারা কখনই এদের সঙ্গে যুদ্ধ যাবে, স্বাধীন ভারতের যুদ্ধ করে তারা কোনো একটি রাষ্ট্র দখল করেছে, তার উপর আধিপত্য করেছে, এটা হয়নি। তারা হুমকি করেছে, তাম্বি করেছে, সিনেমা স্টাইলে বোমা নিক্ষেপ করেছে, তারপরে অনেক কিছু করেছে, এটা সিনেমাতে, বলিউড সিনেমাতে। কিন্তু বাস্তবে তারা কখনই পাকিস্তান বলেন, চীন বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, বাংলাদেশ বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, কারোর সঙ্গে তারা যুদ্ধ করেনি, এবং যুদ্ধ করে জয়লাভ করার ইতিহাসও তাদের নেই। তো কাজে বাংলাদেশের সঙ্গে তারা এই যে হুম্বিতম্বি পর্যন্তই গেছে, এখন তারা সন্ধি করার জায়গাতে এসেছে।
এখন বাংলাদেশ কি সন্ধি করবে কি করবে না এটা বাংলাদেশের বিষয়, কিন্তু মূল ব্যাপার হলো যে ইতিমধ্যে ভারতের সাথে আমাদের যে সকল চুক্তি রয়েছে, তারপরে ভারত এখানে যে পরিমাণ ইনভেস্ট করেছে অবকাঠামোগত খাতে, বৈদ্যুতিক খাতে, এখানে এই যে বাংলাদেশ যদি কোনো কারণে সীমান্তে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, এটার ওসিলায় মানে এখন শান্তির অবস্থায় বাংলাদেশ আদানির সাথে চুক্তি বন্ধ করতে পারবে না, কিন্তু সীমান্তে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা বাংলাদেশের পক্ষ থেকে ঘটুক, তাদের সাথে ঘটুক, বা এই আনরেস্ট যদি চলে, তাহলে সে চাইলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সে দখল করে নিয়ে যেতে পারবে, ভারতীয়দেরকে তাড়িয়ে দিতে পারবে, নিজে চালাতে পারবে। পুরো ভারতের ইনভেস্টমেন্টটা যেটা 1971 সনের পরে আমরা করেছি, পাকিস্তানের সবকিছু আমরা জাতীয়করণ করে নিয়েছিলাম। আফগানিস্তান যেটা আমেরিকানদের তাড়ানোর পরে ভারতীয় সমস্ত কর্পোরেশনগুলো তারা কিন্তু দখল করে নিয়েছে। এখানে ভারতের $8 বিলিয়ন লস হয়েছে আফগানিস্তানে। এখন বাংলাদেশের সঙ্গে যদি সীমান্তে ইউনূস সরকার বেশি না, এখান থেকে 4-5 বার কামান দাগে, ওখান থেকে 4-5 বার কামান দাগে, এই 24 ঘন্টার এই আনরেস্টকে কেন্দ্র করে ভারতের সাথে এ যাবৎ যত চুক্তি হয়েছে, এবং সেই চুক্তিতে ইনক্লুডিং ভারত আমাদেরকে যত ঋণ দিয়েছে, এই সব জিনিসগুলো বাংলাদেশ সরকার আটকায় দিতে পারবে, এবং এই যুদ্ধের কারণে সে কোনো আন্তর্জাতিক আদালতে যেতে পারবে না। এবং যদি আন্তর্জাতিক আদালতে যায়, তখন বাংলাদেশ বলতে পারবে যে তোমরা এই যে যুদ্ধ করেছো, এই যুদ্ধের ফলে আমাদের এত $1 বিলিয়ন। তারা যদি $1 বিলিয়ন কথা বলে, বাংলাদেশ বলবে যে আমাদের ক্ষতি হয়েছে $20 বিলিয়ন। এই বার্গেনিংয়ের পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে এই সময়ের মধ্যে, যেটা ভারত বুঝতে পেরেছে। চাণক্যের দেশ তো, ভারত বুঝতে পেরেছে, আর বুঝতে পারার কারণেই এখন বাংলাদেশের সাথে সমঝোতা করার জন্য তারা উঠে পড়ে নেমেছে, এবং এই জাতিটি তাদের প্রয়োজনের জন্য করতে পারে না এমন কোনো কর্ম নেই। আপনার অবাক হয়ে যাবে যে ভারতের মুঘলদের বা সুলতানদের যখন হ্যারেম ছিল, বা হিন্দু বড় বড় রাজা বাদশাদের যে রাজপ্রাসাদ ছিল, সেখানে দেশীয় অনেক ছোট ছোট জমিদার, দেশীয় রাজা, জেনারেল তাদের কন্যাদেরকে সেখানে দিয়ে আসতো রাজার মনোরঞ্জনের জন্য। নিজের কন্যা সেখানে পতিতা হিসেবে কাজ করত, বিনিময়ে সে তার জায়গির রক্ষা করত, রাজ উপাধি লাভ করত, আর সব জায়গায় সে গর্ব করে বলে বেড়াতো যে আমার কন্যা সেই রাজার অঙ্কুশায়িনী। এইটা একদিন দুদিনের নয়, শত শত হাজার হাজার বছরের ভারতের ইতিহাসে সেটা রয়েছে। তো বোঝার চেষ্টা করে, নিজের কন্যাকে অন্যের অঙ্কুশায়িনী করে দেয়, এই যে অভ্যাসটা যাদের রক্তের মধ্যে আছে, তাদের কারো পা ধরতে খুব বেশি সময় লাগে না। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পা ধরতে তাদের খুব বেশি সময় লাগবে না। যদি পা ধরে কান্নাকাটি করে, এমনকি নরেন্দ্র মোদী চলে আসে, নরেন্দ্র মোদীর ইতিহাস আছে, সে যেভাবে মৌর্য সরকার গঠন করার পরে তিনি একেবারে বেহায়ার মতো যেভাবে চলে এলেন মালদ্বীপে, এবং তাকে অপমান করার জন্য মৌর্য চলে গেলেন চীনে। আবার এই যে বাংলাদেশে শেষে যে আসলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একেবারে শেষ অনুষ্ঠানটিতে, শেখ হাসিনা প্রাণত চেষ্টা করেছিলেন যে নরেন্দ্র মোদী যেন না আসে। তো নরেন্দ্র মোদী একেবারে বেহায়ের মতো জোর করে এখানে আসলেন। তার ফলে কি হলো, অনেকগুলো মানুষ, যে হেফাজতের সাথে অনেক গন্ডগোল হলো, অনেক মানুষ মারা গেল, 11-12 জন লোক মারা গেল, এবং ওই যে মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন সবাই সেখানে জেলে গেল। তো এই হলো ভারতের বেহায়াপনা। আবার যে এতটা বেহায়া হয়ে বাংলাদেশে এলো, কয়েকদিন পরে শেখ হাসিনাকে আবার নিয়ে তারা অপমান করে দিল, সেখানে এয়ারপোর্টে নিয়ে, দিল্লি মানে কলকাতাতে নিয়ে। আবার এই যে শেখ হাসিনাকে তারা নিয়ে গেছে এখান থেকে, সেই শেখ হাসিনাকে যদি ডক্টর ইউনূসের মানে যাকে বলা হয় ক্রোধ প্রশমিত করার জন্য, তাকে খুশি করার জন্য যদি তারা আবার প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, সবাই আশ্চর্য হলেও আমি কিন্তু আশ্চর্য হব না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের অভিমত কি থাকবে, কি বলবেন। আপনারা মূল্যবান অপিনিয়নটা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে, আপনারা কি বলতে চান, আপনাদের ব্যক্তিগত মনোভাবটা কি। মমতা ব্যানার্জি যে কথা বলেছে সেই কথাটি নিয়ে আপনারা কি বলবেন। আর মমতা ব্যানার্জির সুর নরম হওয়ার পিছনে অবশ্যই একটা রহস্য রয়েছে, একটা কারণ রয়েছে, আর সেই কারণটি প্রফেসর ইউনূস। মমতা ব্যানার্জি খুব ভালোভাবেই বুঝে গেছে বাংলাদেশের সঙ্গে লাগতে গেলে, ইউনূসের সঙ্গে লাগতে গেলে ভারতের অবস্থাও খুব একটা ভালো হবে না, সুখকর হবে না। ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের অভিমত কি থাকবে, কি বলবেন। আপনারা মূল্যবান অপিনিয়নটা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে, আপনারা কি বলতে চান, আপনাদের ব্যক্তিগত মনোভাবটা কি।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।